আমি আশফাক আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর আর খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপের সাবেক সভাপতি মাসুদ করিম। আপনাকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। আমাদের সাথে আরো আছেন অভিবাসন বিশেষজ্ঞ শরীফুল হাসান। শরীফুল হাসান, আপনাকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এছাড়া আলোচনার নানা সময় একাধিক অতিথি যোগ দেবেন আমাদের সাথে, জানাবেন তাদের মতামত আর বিশ্লেষণ। আজকের নির্বাচিত খবরে যে খবরটিকে নির্বাচন করা হয়েছে, সেখানে বলা হচ্ছে মালয়েশিয়ায় শ্রমবাজার তৈরি এবং শ্রমিক সংকট মোকাবিলায় কাজ করবে সরকার, এমন আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন সংকট সমাধানে তিনি মালয়েশিয়া সরকারের সাথে আলাপ করবেন। মালয়েশিয়ার স্থানীয় সময় রবিবার রাতে সুধী সমাবেশে তারেক রহমান বলেন, বিদেশের মাটিতে যারা অবৈধভাবে আটকা পড়ে আছেন তাদের কিভাবে দেশে পাঠানো যায় তা নিয়েও আলোচনা হবে। এ নিয়ে একটি প্রতিবেদন আছে, চলুন দেখে আসি। মালয়েশিয়ার সময় রাত প্রায় 11:15 নির্ধারিত কর্মসূচির বাইরে রাজধানী কুয়ালালামপুরের সাংগ্রিল হোটেলে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে করতালির মধ্য দিয়ে স্বাগত জানান প্রবাসীরা। নিজের বিভিন্ন চিন্তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ার মতো বাংলাদেশকেও সুন্দর করে গড়ে তোলা সম্ভব। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে কি কি বিষয়ে আলোচনা হবে তারও ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী। বলেন, মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে চলমান সংকটের অবসান এবং সেখানে আটকে পড়াদের মুক্ত করার চেষ্টা করা হবে। আমাদের এখানে বহু শ্রমিক কাজ করেন, অনেক দিন ধরে যে কোনো কারণেই হোক আমাদের দেশ থেকে এখানে মানুষ আসতে পারছে না, কাজ নিয়ে জব নিয়ে এখানে আসতে পারছে না। একটি সমস্যা হয়তো তৈরি হয়ে আছে, আমরা তাদের সাথে আলোচনা করব ওনাদের সাথে যে এই সমস্যাটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। বিভিন্ন কারণে অনেকেই বিভিন্নভাবে এই দেশের আটকে আছেন, দেশে ফিরতে পারছেন না। যতটুকু আমাদের কাছে হিসাব আছে প্রায় 2000-এর কাছাকাছি হবে মানুষ, বোধহয় বিভিন্নভাবে মিলিয়ে মানুষগুলো বিভিন্ন জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করবো এই মানুষগুলোকে কিভাবে এখান থেকে মুক্ত করা যায়, অন্তত ওনাদের সাথে আলোচনা করবো এখানকার সরকারের সাথে। দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ মানব সম্পদ তৈরিতে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। আরো বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেমন আমরা জানি মালয়েশিয়া সেমিকন্ডাক্টর বা কম্পিউটার বা আইটি এই সেক্টরে ভালো। আমরা চাই যে তাদেরকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে, এই দেশের ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ জানাতে বাংলাদেশে, দেশে তারা ইনভেস্ট করবে কিনা, বাংলাদেশে ইনভেস্ট করবে কিনা। একটি মহল দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে সবাইকে দেশ গড়ার কাজে মনোযোগ দিতে হবে। মালয়েশিয়া প্রবাসীদের সাথে মতবিনিময় করে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসী বাঙালি এবং দেশবাসীকে বললেন, প্রতিহিংসা কিংবা প্রতিশোধ পরায়ণ না হয়ে দেশের উন্নয়নে কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি প্রবাসীরা যেন বাংলাদেশের জন্য নতুন কিছু করতে পারে, সেজন্য মালয়েশিয়া সরকারের সাথে নানা বিষয় নিয়ে আলোচনাও হবে। হাবিব রহমান, ওয়ান নিউজ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। আমরা দেখছিলাম প্রতিবেদনটি। শরীফুল হাসান, শুরুতে আপনার কাছে একটু আসি। অভিবাসন নিয়ে যেহেতু অথবা শ্রমবাজার নিয়ে যেহেতু আলোচনা, প্রায় 10 লাখ মানুষ আছেন মালয়েশিয়াতে, বাংলাদেশি যারা কাজ করছেন সেখানে। প্রধানমন্ত্রীর এই সফর মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য আরো কার্যকরভাবে উন্মুক্ত করা অথবা সেখানে আরো বেশি বাংলাদেশ থেকে যেন মানুষ যেতে পারেন, সেক্ষেত্রে আসলে আপনি কতটা আশাবাদী? না, ধন্যবাদ। আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রীর এটি প্রথম সফর অফিসিয়ালি এবং শুরু হচ্ছে মালয়েশিয়া থেকে। আপনি মাসুদ ভাই তো ভালো বলতে পারবে, কিন্তু আপনি চীন ভারতের বাইরে কে প্রথম হবে সেই জায়গায় মালয়েশিয়ার মানে পছন্দ করাটা একটা কূটনীতিকভাবে একটা ভারসাম্য হয়তো বজায় রাখা। কিন্তু সত্যি সত্যি মালয়েশিয়া থেকে আমাদের যে অনেক প্রাপ্তি হওয়ার, একদম খুব অনেস্টলি বলে খুব প্রাপ্তি হওয়ার কিছু নাই। এই দেশ থেকে আপনি অনেক কিছু পাবেন না। আপনি পাবেন কি, আপনি পাবেন হয়তো সর্বোচ্চ আপনার 2-4-5 লাখ কর্মী পাঠাতে। কিন্তু আমি বলবো আমাদের যে শ্রমবাজারগুলোর মধ্যে সবচেয়ে বেশি দুষ্ট চক্র জড়িত তার মধ্যে একটা অন্যতম হচ্ছে মালয়েশিয়া। এবং খুব মালয়েশিয়ার এই দুষ্ট চক্রের সাথে একদম মালয়েশিয়ার ওতপ্রোতভাবে মানে এই যে কর্মী পাঠানোর নামে মালয়েশিয়ায় যে প্রক্রিয়াটাতে হয়, কখনো কলিং ভিসার নামে দুর্নীতি, কখনো 10 জনের সিন্ডিকেট, কখনো 25 জনের সিন্ডিকেট। এই সেক্টরের সাংবাদিক হিসেবে আমি আমার মানে একটা আক্ষেপের কথা বলি। আমি 2017 সালে যখন 10 জনের সিন্ডিকেট হয়, আমি তখন প্রথম আলোয় প্রথম রিপোর্ট করলাম সিন্ডিকেট হতে যাচ্ছে।
তারপরে 25 জনের সিন্ডিকেট, আপনি যেই সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ হলো, মাহাথির 2018 সালে ক্ষমতা এসে বলল 5,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে, তাদের কারণে বন্ধ হলো। আপনি 2022 সালে এসে আবার যাদের কারণে বাজার বন্ধ হলো তাদেরকে নিয়ে আবার আপনি সিন্ডিকেট করলেন। এবং আমরা এখনো শুনছি এই সিন্ডিকেটের পেছনে মালয়েশিয়া বসে যিনি নিয়ন্ত্রণ করেন, তার সিস্টেম, তার প্রক্রিয়া যদি থাকে, আপনি যদি আমি 1978, আমি একদম ইতিহাস দিয়ে বলি আপনাকে, গত 50 বছর যদি 1978 সালে 23 জন কর্মী গিয়ে আমাদের মালয়েশিয়ার শ্রম বাজার খুললো। এরপর 97 সালে বন্ধ হয়েছে, 2000 সালে বন্ধ হয়েছে, আপনার কলিং ভিসার নামে 2007-08 পর আবার 9 সালে বন্ধ হয়েছে, তারপরে আপনার 12 সালে খুললো, G2G কাজ করে নাই, তারপরে আপনি সিন্ডিকেট দেখেছেন। প্রতিবার মালয়েশিয়া বলেছে আগের সিস্টেমটা ফেল করেছে, আমরা এবার এমন একটা পদ্ধতি করব যেন কর্মীরা প্রতারিত না হয়। ভীষণ দুঃখজনক হলেও তারা নতুন যে পদ্ধতি করেছে তাতে কর্মীরা আগের চেয়েও বেশি প্রতারিত হয়েছে। এবং তারা গিয়ে কি প্রতারিত হয়েছে, তাদের যাওয়ার কথা ছিল 84,000 টাকায় 2007-08 সালে, তারা গিয়েছে 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ টাকায়। তারপর আপনার সরকার ঠিক করেছিল 37,000 টাকা 2017 সালে, গিয়েছে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ। তারপর ঠিক করেছে 1.5 লাখ, 5 লাখ, 7 লাখ টাকা দিয়ে গিয়েছে। যেখানে সরকারি ফি 2700 টাকা ছিল, সেখানে প্রতি কর্মীর পেছনে 1 লাখ টাকা শুধু আপনাকে ঘুষে দিতে হয়েছে মালয়েশিয়া। এবং এই দুর্নীতির সাথে মালয়েশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার, আপনার সরকারের নীতি নির্ধারকরা সহ জড়িত ছিল। আমার আশঙ্কা, এই যে আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়ার সফরটা করলেন, আপনি কি আশা করেন? আপনি আশা করেন, আমি গতকালকে বলেছি যে আমরা আশা কি, আমাদের প্রথম আশা হচ্ছে শ্রম বাজারটা খুলুক, আমাদের লোকজন যেতে চায়, প্রথম এক। দ্বিতীয় হচ্ছে খুলুক, কিন্তু সে খোলার বিনিময় যেন না হয় আবার 3-4 লাখ টাকা কর্মীরা দিয়ে প্রতারণা যেন না হয়, সিন্ডিকেট যেন না হয়, এবং অতীতে যারা এই দুষ্ট চক্রের পেছনে ছিল তারা যেন না আসে। এবং তৃতীয়ত, যেটা প্রধানমন্ত্রী কিছুটা ইঙ্গিত দিয়েছেন, যে অনিয়মিত কর্মী যারা রয়েছে 2, 3, 4, 5 লাখ যা নিয়েছে, আপনি নতুন করে কর্মী পাঠানোকে তারা বৈধ প্রক্রিয়ার মধ্যে হয় কিনা। ভীষণ দুঃখজনক হলেও সত্য। আমি শেষ করি এই কথা বলে, এই বাংলাদেশের অর্থনীতির ভিত্তি যদি বলে দেশের কৃষক, গ্রামীণ শ্রমিক, প্রবাসী, আপনি তাদেরকে কখনো বলেন চাষা, কখনো বলেন তাদের কামলা। এই চাষা কামলাদের ভাগ্যের পরিবর্তন এদেশে কখনোই হয় না। তাদেরকে নিয়ে বাণিজ্য সব আমলে ঘুরে ফিরে যখন যারা ক্ষমতায় থাকে তাদের ক্ষমতার আশীর্বাদ পুষ্ট হয়। আশা করি আমি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি মালয়েশিয়া সফর করেছেন, আশা করি যাওয়ার আগে এই মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন, সরকারের পক্ষে আমরা শুনেছি, তারা বলেছিল কোনো সিন্ডিকেট হবে না। অতীতেও আমরা এগুলো শুনেছি, সিন্ডিকেট হবে না, আবার হচ্ছে, আমরা আশা করি কোনো সিন্ডিকেট হবে না এবং কর্মীরা সরকার নির্ধারিত খরচে তারা যেতে পারবে এবং গিয়ে তারা কাজ পাবে। জি, মাসুদ করিম, আপনার কাছে আসি। প্রথমে যে বিষয়টি একটু, ভারত বা চায়না নয়, প্রথমে মালয়েশিয়া গেলেন প্রধানমন্ত্রী তার প্রথম বিদেশ সফরে, এবং এটিও কি একটি কূটনৈতিক কৌশল কিনা এবং এটি কতটা ভালো হলো সেই জায়গাটা যদি একটু বলতেন, যে মালয়েশিয়া হয়ে চায়না যাচ্ছে এবং যে কথাটি চলছিল শ্রমবাজার নিয়ে, শ্রমবাজার খোলা নিয়ে, এবং এই যে সিন্ডিকেট হবে না, শ্রমিকরা সরকার নির্ধারিত যেই অর্থ দিয়ে যেতে হবে সেই অর্থে যেতে পারবে, এই জায়গাগুলো আসলে একটি অবস্থানে আসবে কিনা, এবং প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক রয়েছে, সেই বিষয় নিয়ে যদি একটু বলতেন, প্রত্যাশার জায়গাটি। ধন্যবাদ। মালয়েশিয়া আমাদের দেশের একটা অকৃত্রিম বন্ধু, অনেক বছর ধরেই। আমাদের দুইটা মুসলিম রাষ্ট্র এবং আসিয়ানভুক্ত দেশ হিসেবে আমরা যখন আসিয়ানের মেম্বার হতে চাই তখন মালয়েশিয়ার সমর্থন আমাদের খুব দরকার। আমার মনে হয় যে প্রাইম মিনিস্টার এইবারে সফরটা এই রিকোয়েস্টটা করতে পারেন। জি, এবং একই সঙ্গে আমাদের রোহিঙ্গা সমস্যাটা যে একটা তীব্র আকার, সেই বিষয়ে হয়তো আলোচনা হবে, কথা রয়েছে আলোচনা। এবং আশা করি যে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনায়। আসলে মালয়েশিয়ার সাথে আমাদের নানা রকম সম্পর্ক রয়েছে, যেমন ধরুন স্টুডেন্ট আছে অনেক, এখানকার মনাশ বিশ্ববিদ্যালয়, আরও ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্ররা ওখানে পড়ালেখা করতে যায়। তবে ওখান থেকেও সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে বাংলাদেশে কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আছে, সেটা হলো মালয়েশিয়ার, যেটা বাংলাদেশ সরকার আর কোনো দেশকে অনুমতি দেয় না। মালয়েশিয়ার একটা বিশ্ববিদ্যালয় ঢাকাতে ক্যাম্পাস আছে। সুতরাং আমি বলবো যে নানা রকম সম্পর্ক। এখন এবার একটা চুক্তি হবে, কালচারাল এক্সচেঞ্জের চুক্তি। তো মালয়েশিয়াটাকে নেওয়ার পেছনে এটা একটা, আপনি যেটা বললেন যে ইন্ডিয়া নাকি চায়না, এটি নিয়ে একটি আলোচনা চলছিল, যে এটা একটা রাইভাল হিসেবে তারা উভয়ই চাচ্ছিল যে একটা, যদি ইন্ডিয়া উনি প্রথম যেতেন কথার কথা, তাইলে হয়তো ইন্ডিয়া একটা বার্তা পাইতো যে সম্পর্কটা হয়তো একটা অন্যভাবে যাবে। এখন চাইনিজরাও চাইছে উনি যান, তো উনি শেষ পর্যন্ত মালয়েশিয়াকে পছন্দ করলেও এইখানে কিন্তু চায়নাকেই ফার্স্ট ইন্ডিয়া এবং মালয়েশিয়ার মধ্যে, ইন্ডিয়া এবং চায়নার মধ্যেই চয়েস করেছেন।
তো এখানে মালয়েশিয়া যাওয়ার সাথে সাথে একটু না একটু মালয়েশিয়াতেও একটা চাইনিজ কমিউনিটি আছে, বিরাট কমিউনিটি আছে। জি। তারপরে ইন্ডিয়ান কমিউনিটিও আছে মালয়েশিয়ায়। তো সেটাও একটা ব্যাপার। আর যে বিষয়টা শরীফুল হাসান বললেন, এই বিষয়ে তো উনি বিশেষজ্ঞ, যে এখানে মালয়েশিয়ার যে শ্রমবাজারে আমাদের কর্মী প্রেরণের ব্যাপারে ইতিমধ্যেই প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী উনি সফর করে এসেছেন, একটা স্ট্রাকচারে গেছে। কিন্তু যেটা সমস্যা, যে সিন্ডিকেটের মাধ্যমে যদি কর্মী প্রেরণ করা হয় তাহলে সেটা লাভের চেয়ে মানে শোষণ বঞ্চনাটা বেশি হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মালয়েশিয়া এটা আছে, এটা শরীফুল হাসানের সাথে আমি সম্পূর্ণ একমত। এবং এখানে দেখা যাচ্ছে যে ওই দেশের নেতৃবৃন্দও জড়িত থাকে। আমাদের দেশেও সিন্ডিকেটের আছে, লোক আছে। হ্যাঁ, দুই পারেই মিলে ঝিলে কাজটা হয় আর কি। করে মিলিঝিলে হয়। এবং ওখানে যে লোকটা বহু বছর ধরে করে, যে মিস্টার আমিন, এই বাংলাদেশি অরিজিন, এখানকার রাজা বাদশাদের সাথে তার সম্পর্ক, তাকে কিন্তু কিছুতেই এই সিন্ডিকেট থেকে সরানো যায় না। দেখা যাচ্ছে যে মালয়েশিয়ার সম্ভবত সামনে কোনো নির্বাচন আছে, ওই নির্বাচনে খরচ যোগানোর জন্য ওই রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে কিছু লোক নেয়। যেমন এখান থেকে তারা যদি 1 লাখ লোক নেয়, সেখান থেকে অনেক বেশি টাকা তারা। তো আমি যেটা মনে করি যে এটা একটা শোষণ বঞ্চনারও জায়গা, কর্মসংস্থানের জায়গা ঠিকই। এখন 3 বছরের জন্য আপনি যদি চাকরিতে এখানে লোক নেন এবং যে খরচটা করে অভিবাসন ব্যয়টা করে উনি যায়, সেই টাকাটা যদি সময়ের মধ্যে না উঠাইতে পারে, তাহলে সে তো যে ঘর বাড়ি বিক্রি করে গেল, বিক্রি করে লোন করে বিভিন্ন ভাগ্যের পরিবর্তন তো হইল না। তারপরে দেখা যাচ্ছে সে হতাশ হয়ে ওই দেশে থেকে যায়, তখন বলে এরা অবৈধ হয়ে গেছে। আমি মনে করি ফ্রেশ রিক্রুটমেন্টের চেয়ে গুরুত্বপূর্ণ হবে যদি এখানে অবৈধ যারা আছে, অবৈধ বলা যায় না, কাগজপত্র ছাড়া আর কি, হয়ে যাদের গেছে, কাগজপত্র অনিয়মিত হয়ে গেছেন, হয়তো বৈধভাবেই তারা গেছেন কিন্তু টাইম শেষ, টাকা ঠিকমতো উঠাইতে পারেন নাই। তো তাদেরকে যদি নিয়মিত করা যায়, সেটা মনে হয় একটা কাজের কাজ হবে। আর যারা জেলে আছেন, তো প্রাইম মিনিস্টার বললেন যে 1000-2 লোক জেলে আছেন, তাদেরকে ফিরে আনা, অবশ্যই ফিরে আনা উচিত। কারণ একটা দেশের নাগরিক যদি ওই সব দেশে কারাগারে থাকে, সেটা তো তার জন্য একটা বিরাট দায়িত্ব। কিন্তু একটা কথা আমি বলবো, যে ওই দেশে শুধু বাংলাদেশের শ্রমিক যায় না, মালয়েশিয়ার স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্ট না, কিন্তু শ্রমিক ছাড়াও ব্যবসা বাণিজ্য করে। এইটা হলো ইন্টারেস্টিং, এটা অনেকেই বলে না। ওখানে গিয়ে দোকানদারি থেকে শুরু করে হেন ব্যবসা নাই যারা বাঙালিরা করে না। তো ওইটা কিন্তু একেবারে শ্রমিকের মধ্যে পড়ে না। আর মালয়েশিয়া যতগুলি দেশ থেকে শরীফ ভালো জানেন যে লোক নেয়, এইভাবে শোষণ বঞ্চনা আর কোনো দেশের সাথে করতে পারে না। তা আমার মনে হয় যে এই জায়গাগুলি মানে ঠিক করার ব্যাপারে আরিফুল হক চৌধুরী সাহেব আইসা বললেন যে আমি কোনো অবস্থাতেই সিন্ডিকেটে গ্রহণযোগ্য মনে করব না, এবং সেই জন্য হয়তো উনি প্রাইম মিনিস্টারকে নিয়ে গেছেন। তো আমাদের তো আশা তো থাকবে যে মাননীয় প্রধানমন্ত্রী, রাজনৈতিক পর্যায়ের সর্বোচ্চ ব্যক্তি, ওই দেশের সর্বোচ্চ আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলবেন এবং এই জায়গাটায়, কারণ এটা মালয়েশিয়ার জন্যও বদনাম, বাংলাদেশের জন্য তো একেবারে বিরাট খারাপ অবস্থা যদি শোষণ বঞ্চনার শিকার হয়। এবং এটা আমেরিকান যে হ্যাঁ প্রতি বছর রিপোর্টের মধ্যে এটা যে তারা যে রিপোর্টটা তৈরি করে, মানে অভিবাসন তো বলবো না, এটা বললো মানব পাচার, সেই রিপোর্টে কিন্তু এটা আসে। এবং এটা কিন্তু মালয়েশিয়ার জন্য ভালো কিছু না, তাদেরকে স্যাংশনের মধ্যে পড়তে হইতে পারে, আমাদেরও পড়তে হইতে পারে। তো আমি মনে করি যে একটা শূন্য অভিবাসন ব্যয়, শুধুমাত্র এসেনশিয়াল খরচ, পাসপোর্ট করা, এটা সেটা, এইগুলি ছাড়া মানে আইএলওর শ্রম নিয়ম অনুযায়ী এমনকি বিমান ভাড়াও যিনি রিক্রুটার, মানে যিনি মালিক কোম্পানির, তাদের নেওয়ার কথা নিয়ে যাচ্ছেন। একটা সুন্দর বৈধ এবং সুষ্ঠু বাজার ব্যবস্থা যদি চালু হয়, সেটা যদি কয়েকটা লোক কমও যায়, সেটা বেটার হবে। তার চেয়ে বেশি লোক পাঠানোর নামে শোষণ বঞ্চনার স্বীকার করা। আমি একটু যোগ করি মাসুদ করিম, আপনার কাছেই আসি, এরপর আবার যাবো আমি শরীফুল হাসানের কাছে। এই বিষয়টি নিয়ে যেটি বলছিলেন যে আসিয়ানে বাংলাদেশের যোগদান, সাথে আরেকটি বিষয় হচ্ছে রোহিঙ্গা। এই দুটি বিষয়ে, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয় এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের বিষয়, আসলে জেনুইনলি আপনি কি মনে করেন যে মালয়েশিয়া খুব বেশি সহযোগিতা করতে পারবে, সুযোগ রয়েছে? আসিয়ানের ব্যাপারে তো তাদের ভূমিকাটা একটা গুরুত্বপূর্ণ। এবং আসিয়ানে যেটা আমরা সবসময় বলে থাকি যে আমাদের দেশটা সাউথ এশিয়ান কান্ট্রি, সার্কের মেম্বার, ভৌগোলিকভাবে হয়তো দূরে, কিন্তু সেই অর্থে দূরে না, আমাদের পাশে মিয়ানমার আমাদের সাথে আছে। এবং এই সার্কটা যেহেতু পিছিয়ে গেছে,
সুতরাং ইস্ট এশিয়া বা সাউথ ইস্ট এশিয়া যেহেতু অনেক বেশি অগ্রসর, যদি ইকোনমিক প্রক্সিমিটি দেখেন তাইলে এই সার্কে হলো নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য সেখানে মাত্র 5% এরকম, কিন্তু আসিয়ানের মধ্যে সেটা বোধহয় আরও অনেক বেশি, 20-22-30%। তো এখানে এরা অনেক উন্নত হচ্ছে, এই যে নিজেদের ব্যবসা বাণিজ্য এইসব করে, বিনিয়োগ করে। তো এইটার সাথে যদি আমরা যুক্ত হইতে পারি সেটা তো খুবই ভালো হবে। এবং সেটা যে আপনি ঠিকই বলছেন, মালয়েশিয়ার একার নাম, ইন্দোনেশিয়া ইজ ইম্পর্টেন্ট। আর এখানে সবচেয়ে চ্যালেঞ্জিং হইল মিয়ানমার। এরা হয়তো আমাদেরকে কতটা সমর্থন দেবে জানি না, কিন্তু ইন্দোনেশিয়া চেষ্টা করলে আবার মিয়ানমারকেও রাজি করাইতে পারে। এবং সেই জায়গায় হয়তো অন্যান্য বিষয়ে, কারণ ডিপ্লোম্যাটিক বিষয়গুলি তো লেনাদেনা এত সহজ নয় এটি। লেনাদেনা ব্যাপার থাকে, যদি কোনো বিষয়ে তারা সাহায্য পায় তাহলে আমাদেরও সাহায্য করতে পারে। তা আমাদের তো চেষ্টাটা তো রাখতেই হবে। আর রোহিঙ্গাদের ব্যাপারে তো এটা একটু কঠিন কাজ, কারণ এখানে ওই দেশেই গৃহযুদ্ধ চলছে। এখন আবার ওখানে একটা আছে কেন্দ্রীয় সরকার, আর একটা আছে এই যে আমাদের সীমান্তবর্তী এলাকায় যে আরাকান আর্মি। তো ওই রকম এই জায়গাটা আবার যেখানে থেকে আসছে, এই জায়গাটা আরাকান আর্মির দখলে, মানে আমাদের পুরা সীমান্তটা আরাকান আর্মির দখলে। এখানে কেন্দ্রীয় যে জান্তার যে সরকার, তার কোনো নিয়ন্ত্রণ নাই। এটা একটা খুব জটিল বিষয়। তারপরেও আমাদের তো চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং সেই চেষ্টার অংশ হিসেবে হয়তো রোহিঙ্গার বিষয়টা একটা ওআইসি-ভুক্ত দেশ হিসেবে তারা তো সমর্থন সবসময় করে আসছে বাংলাদেশে এবং রোহিঙ্গা জনগণকে, সেটা হয়তো তারা আলোচনা করবেন গুরুত্ব সহকারে। জি, সেটা গুরুত্বপূর্ণ। জি, আমি আসবো আপনার কাছে। শরীফুল হাসান, শ্রমবাজার ছাড়া যদি স্পেসিফিকলি মালয়েশিয়া সফরের কথা বলি, প্রধানমন্ত্রীর শ্রমবাজার ছাড়া আর কিছু পাওয়ার মতো আসলে আপনি তেমন দেখেন কিনা এখান থেকে? না, মানে মাসুদ ভাই যেটা বললো, ছোট ছোট টুকটাক কিছু জিনিস তো আছে। আমাদের কিছু লোক ব্যবসা করে, পর্যটন, অনেক কিছু আছে। কিন্তু মানে মালয়েশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে যদি আপনি বলেন সাউথ ইস্ট এশিয়ায়, তারা বাংলাদেশকে যে খুব গুরুত্ব দেয়, মানে কূটনৈতিকভাবে যে বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ তা না। আমি যদি উদাহরণ দিয়ে বলি, দেখেন মালয়েশিয়ার তো বেশিরভাগ মুসলমান দেশ, যারা ট্যুরিজমে, আপনি সারা দুনিয়ার ট্যুরিস্টরা সেখানে আসে। এবং মালয়েশিয়ার যে ট্যুরিজমের বাজার, সেখানে আপনি যদি দেখেন যে মুসলমান, তার খাবার, হালাল খাবারের পুরো ব্যবসাটা করে হচ্ছে থাইল্যান্ড। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. তার পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড কিন্তু আমার মুসলিম কান্ট্রি না, কিন্তু আপনি হালাল দেখেন ব্যবসাটা বোধহয় এটা এজেন্ডায় মানে আছে। হালাল ব্যবসা পুরোটা করছে থাইল্যান্ড, যারা একটা অমুসলিম দেশ, কিন্তু তারা মানে মানে আপনার শরিয়া বোর্ড টোড করে তারা এই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া হাত ব্যবসা। তো যেটা কিন্তু বাংলাদেশ করতে পারতো। কিন্তু আপনি যদি বলেন এই ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া মুসলিম দেশ, সারা পৃথিবীর ট্যুরিস্ট আসে, আর সেই জায়গায় আমাদের মানে 187 কিলোমিটার দীর্ঘ কক্সবাজার নিয়ে আপনি কক্সবাজারে নামতে পারবেন? ওটা তো আমরা এখন মানে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া ছাড়াও যদি আপনি বলেন ট্যুরিজমের বিন্দুমাত্র আছে। মালয়েশিয়ার মুসলমানরা কি প্রশ্ন করে যে আমার আমেরিকানরা, ইউরোপিয়ানরা এখানে আসছে কেন, তারা এই কাজ করছে কেন? মালয়েশিয়া, ইন্দোনেশিয়াটা তারা দেখছে ব্যবসার হিসাবে। কিন্তু আমাদের দেশে এই যে আপনি ট্যুরিজম, আমার মনে হয় শেখার আছে, লেখাপড়া শেখার আছে, প্রযুক্তি শেখা আছে। কিন্তু যদি আপনি দেখেন মালয়েশিয়াকে বাংলাদেশের সত্যি সত্যি দরকার হয় প্রতি 4-5 বছর পর পর, তখন তার নির্বাচন আসে, সেই নির্বাচন একটা বড় ফান্ড তহবিল গঠন করতে হবে, কি করে? কর্মী নিয়ে। 15টা দেশ থেকে মালয়েশিয়া কর্মী যায়। আর কোনো দেশে কর্মী নেওয়ার প্রক্রিয়াতে আপনি এত অনিয়ম দুর্নীতি হয় না, যে দুর্নীতির সঙ্গে একদম তাদের সরকারের। আপনি দেখেন 2022 সালের 14 জানুয়ারি মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী সারাভান চিঠি লিখছে ঢাকায় যে আমরা 25 জনের সিন্ডিকেটের বাইরে কর্মী নিব না। পৃথিবীতে কোনোদিন দেখছেন একটা রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বলে যে আমি 25 জনের সিন্ডিকেট নিব? বাংলাদেশ নানানভাবে চিঠি দিয়ে চেষ্টা করেও সেই 25 জনের সিন্ডিকেট থেকে সরে আসতে পারেনি। কেন? ওই যে পার কর্মী পাঠানোর আগে আপনি 2700 টাকার জায়গায় আপনি 1,07,000 টাকা পার পার্সনকে ঘুষ দিয়েছেন। 25,000 কোটি টাকা শুধু আপনার এইখানে গিয়েছে। এই যে বাণিজ্যটা, অনিয়ম, এইটা গত 20 বছরে আমাদের এখন ভয় লাগে কেন? কারণ প্রতিবারই বলা হয় যে যেই সরকারি আসুক আমরা একটা ভালো পদ্ধতি করব, ভালো পদ্ধতির নাম করে আমাদের কর্মীরা আরো গলা কাটা হয়। এবং আমার কাছে এই 20 বছরের সমস্ত ডকুমেন্টসগুলো আছে, একদম কারা কারা সাইন করছে প্রধানমন্ত্রীর আগের দপ্তর থেকে আরম্ভ করে। আপনি দেখলে অবাক হবেন, একটা মানুষের স্বার্থ, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কিছু লোকের টাকা আয় করার জন্য একটা কর্মী নিয়োগ পদ্ধতি হতে পারে। এবং মাসুদ ভাই যেটা বললেন, এটা একেবারে দাসপ্রথা। দাসপ্রথা কি? আপনি ধরেন গেলেন 5 লাখ 7 লাখ টাকা খরচ করে, যাবেন আপনি 2 বছরের জন্য, কাজ পান না, 2 বছর তো আপনি এই টাকা তুলতে পারেন না। আমি সাংবাদিক হিসেবে মালয়েশিয়া দিনের পর দিন ঘুরে দুর্দশা দিয়ে আমি লিখেছিলাম যেই পরিমাণ টাকা আমাদের ওখানে কর্মীরা খরচ করে গিয়েছে, সেই পরিমাণ টাকার রেমিটেন্স কি আসছে?
আপনি যদি দেখেন আমাদের যারা নীতি নির্ধারকরা তারা ভাবে কি আমি কত কর্মী পাঠাবো, কিন্তু আপনি যদি হিসাব করেন মালয়েশিয়ায় আমাদের কত কর্মী গিয়েছে, তাদের পেছনে কত টাকা পাচার হয়েছে। আপনি আরো 5 বছর আগে আমি জানি মালয়েশিয়ায় সেকেন্ড হোমে বাংলাদেশ টপ 3টা দেশের একটা। তা হাজার হাজার ব্যবসায়ী ওখানে কি করে বাড়ি গাড়ি করে, এই যে যায় তারা কি বৈধ পথে টাকা নেয়? অনেক মানুষ আমাদের বোঝে না, তারা করে কি ওইখানে যে শ্রমিকটা আয় করে সেই টাকাটা ওইখানেই রয়ে যায়। হুন্ডির মাধ্যমে আপনি এই যে নানান ধরনের অনিয়ম দুর্নীতি, যে টাকা পাচার হয়, 1000 কোটি টাকার দুর্নীতি তারা হয় যখন আপনি অনিয়মিত প্রক্রিয়া কর্মী পাঠানো হয়, দুর্নীতি হয়, অনিয়ম হয়। এবং বাংলাদেশ থেকে আপনি যদি দেখেন, আমি শুধু অনেক মানুষ এটা নীতি নির্ধারক বুঝতে চায় না, সৌদি আরবে 2020-21 অর্থ বছরে আমাদের রেমিটেন্স এসছে $5.7 বিলিয়ন। তারপর গত 5 বছরে সৌদি আরবে নতুন করে কর্মী গেছে 24-25 লাখ, রেমিটেন্স উল্টো $2 বিলিয়ন কমেছে। তাহলে 25 লাখ যাওয়ার পর তো আপনার রেমিটেন্স বাড়ার কথা। এই যে কমলো কেন? কেউ কেউ অনেক সময় মনে করে কি হুন্ডির মাধ্যমে টাকা আসে, হুন্ডিতে কোনো টাকা আসে না, আপনার টাকা পাচার হয়। এই যে যখন আপনি পাকাচার একটা মূল জায়গাটাই হচ্ছে আপনি যখন এই অনিয়মিত কর্মী প্রক্রিয়া, ভিসা ট্রেডিং, এইগুলোতে এই বাংলাদেশ থেকে মালয়েশিয়া দেখবেন এখানে সেকেন্ড হোম, কানাডা বলেন, মধ্যপ্রাচ্যের দেশ বলেন, দুবাই বলেন, এই যে অনিয়ম চক্রগুলো ঘুরে থাকে এই সিন্ডিকেট। এবং আমাদের মানে এখন যিনি প্রধানমন্ত্রী আমাদের যাচ্ছেন তাদের সময় কিন্তু কলিং ভিসার আলোচনাটা শুরু হয়েছিল 2006-07 সালে। এবং সেই সময় ওই সময় মালয়েশিয়ার হাই কমিশন থেকে আরম্ভ করে একদম সরকারের নীতি নির্ধারকরা, আপনি সবসময় তো সরকারকে ডুবাইতে হচ্ছে বন্ধুরা, ঘনিষ্ঠরা, ক্ষমতাসীনদের আশপাশে ঘনিষ্ঠরা, তারা যে আপনি তখন যখন যে সরকার ক্ষমতায় থাকে আপনি সেটা কখনো নুর আলী, কখনো লেফটেন্যান্ট জেনারেল মাসুদ, আমি তাদেরকে তো পরিষ্কার সামনাসামনি বলেছি এই যে সিন্ডিকেটগুলো করে। এবং ওইখানে আপনি যেই নাম বললেন দাতো আমিন, কে মালয়েশিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকজন তার আন্ডারে চাকরি করে, মালয়েশিয়ার তাকে যখন টাকা দরকার তাকে নিয়ে যায়। তো তারা যখন আপনি টাকা বিনিয়োগ করে সে কি করে, তাকে 4-5 বছর পর পর বাংলাদেশটা খুলতে হয়, খুলতে গেলে 1.5-2 বছরের মধ্যে আপনি 2-3-4 লাখ টাকা নেন, নেওয়ার পর হচ্ছে আপনি এই 25-30 হাজার কোটি টাকা নিয়ে সবার কাছে ভাগ বটারা হয়ে যায়, শীর্ষ নেতৃত্ব থেকে সবাই পায়, বাকি সবাই চুপচাপ হয়। আপনারা যে আশাবাদী হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে নোবেল বিজয়ী, সারা পৃথিবী নাকি তার নখদর্পণে পৃথিবী বদলায় ফেলবে, উনি যখন মানে অন্তর্বর্তী সরকার হলেন প্রথম বাংলাদেশে সফর হয়েছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথম সফর এসেছিল। এইরকম বহু আলোচনা হয়েছিল কর্মীরা যাবে, 2 বছরে একটা কর্মী গিয়েছে। আবার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গেলেন মালয়েশিয়ায় 8 মাস আগে, গিয়ে 7-8টা চুক্তি করেছে। আপনি কি পেয়েছেন? আপনি পৃথিবীর অন্য দেশগুলোতে দেখবেন এই ধারাবাহিকতাগুলো থাকে। এই যে বদলায় ফেলবো, অমুক করে ফেলবো, ভাই আমি মনে করি যে আপনি আপনার নিজের নাগরিককে সম্মান দেন। নিজের নাগরিকের মর্যাদা যদি আমি রাখি, আমেরিকা তার একজন নাগরিককে বাঁচাতে পৃথিবীর একটা দেশ ধ্বংস করে ফেলতে পারে। আর আমরা আমাদের লোক মরছে সাগরে, লোক মরছে রাবার বাগানে। গত 17 বছরে প্রায় 50,000 প্রবাসী লাশ আসছে, তার মধ্যে সবচেয়ে বেশি যেগুলো আসে সৌদি আরব, আরব আমিরাতের পর হচ্ছে এই মালয়েশিয়া। এমন কোনো দিন না 8টা থেকে 10টা লাশ না আস, যে অবর্ণনীয় জায়গায় রাবার বাগানে অন্য জায়গায় যে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয় প্রবাসী বাংলাদেশিরা, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। আমার মনে হয় আমাদের এখন উচিত এই যে মালয়েশিয়া আপনি টুইন টাওয়ার দেখেন, এই যে মালয়েশিয়া বাংলাদেশিদের জীবন, রক্ত, ঘামের বিনিময়, তার বিনিময়ে ন্যূনতম মর্যাদাটুকু আমরা পাইনি। কথা বলবো এই বিষয়গুলো নিয়ে, আরো কথা বলবো, আমাকে একটু বিরতি নিতে হবে। নির্বাচিত খবরে নিচ্ছে একটি বিরতি, সাথে থাকুন। আবারও স্বাগত। নির্বাচিত খবরে আমরা আলোচনা করছিলাম প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চায়না সফর নিয়ে। আমরা মালয়েশিয়া নিয়ে আলোচনা করলাম, আমরা একটু চায়না সফর নিয়ে কথা বলতে চাই ছোট করে। আসলে চায়না সফরে যাবেন, মালয়েশিয়া থেকেই চায়না যাবেন প্রধানমন্ত্রী, এবং চায়নায় সফরের সময় বাংলাদেশ এবং চায়নার মধ্যে 15 থেকে 17টি সমঝোতা স্মারক বা চুক্তি সই হতে পারে, এমনটি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এর মধ্যে 13টি সমঝোতা স্মারক, 2টি চুক্তি, একটি কর্মপরিকল্পনা, একটি প্রোটোকল সই হওয়ার সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়া যেমন আমরা শ্রমবাজার অথবা এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, চায়নায় একটি অন্যতম গুরুত্বপূর্ণ কূটনীতির বিষয়টি তো রয়েছেই, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে যে বিনিয়োগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আরো অনেক বিষয় রয়েছে, আসলে সব তো টাচ করার সুযোগ নেই, মূল বিষয়গুলো আমরা একটু টাচ করে যেতে যাচ্ছি। মাসুদ করিম, আপনার কাছে আসতে চাই, এই যে সমঝোতা স্মারক চুক্তি সই হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে, এর মধ্যে অনেকগুলো নিশ্চয়ই হবে। প্রধানমন্ত্রীর এই সফরে চায়নার সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক, একদিকে আমেরিকার সাথে কূটনৈতিক সম্পর্ক, চায়নার সাথে কূটনৈতিক সম্পর্কের যে সমীকরণ, এই জায়গাটা যদি বলতেন এই সফরকে কেন্দ্র করে কতটা গুরুত্বপূর্ণ, এবং এর সাথে যদি বিনিয়োগের বিষয়টা পরবর্তীতে আপনি বলতেন। ধন্যবাদ। চায়না আমাদের খুব গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার এবং এশিয়ায়
এটা একটা উদীয়মান এবং এশিয়ায় শুধু না সারা বিশ্বেই একটা অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। তো ওই চায়নার যে এটা আমাদের ট্রেডিশনাল সফর, এর আগে যখন 1991-এ বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তারও প্রথম সফর ছিল চায়না। যখন শেখ হাসিনা 1996-এ ক্ষমতায় যান ওনারও প্রথম সফর ছিল চায়না। চায়নার প্রথম সফর হওয়ার পেছনে আমাদের অর্থনৈতিক এবং কৌশলগত কারণ রয়েছে। অর্থনৈতিক কারণ আপনি কিছুটা বলছেন যে বিনিয়োগ এবং আমাদের দেশে যে এই লোন আকারে ওরা বেশি টাকা দেয়, এই পর্যন্ত বিলিয়ন বিলিয়ন ডলার আমাদেরই নিয়ে দিয়েছে। অন্যান্য দেশে তারা অনেক বেশিও দেয় আমাদের চেয়ে। আরো অনেক বেশি যোগ হয়েছে, প্রযুক্তির বিষয়গুলো যোগ প্রযুক্তি, হয়েছে, চিপ, আরো বিভিন্ন রকম। হ্যাঁ হ্যাঁ, এই যে এআই এর চুক্তিটা হবে এইবার, হ্যাঁ, এগুলি তো আছে, এগুলি আছে। কিন্তু সবচেয়ে বড় হলো যে সামরিক সহযোগিতা। আমরা যত সামরিক সরঞ্জাম সমরাস্ত্র যা ক্রয় করি তার 80-90% সব চায়না থেকে, এবং কি সাবমেরিন পর্যন্ত আমরা কিনেছি। এই জিনিসটা কিন্তু ওয়েস্টার্নরা খুব ভালোভাবে নেয় না, বিশেষ করে ন্যাটো, আমেরিকা বা ইউরোপিয়ান দেশগুলি। আর চায়নার এই অঞ্চলের প্রতিদ্বন্দ্বী ভারতও তারা ওইটা। আমি একটু মাঝখানে যোগ করি, বাংলাদেশে যে আমেরিকার রাষ্ট্রদূত তিনি কিন্তু গতকালকেই বলেছেন, আমি যদি ভুল না করি, তিনি বলেছেন যে আমেরিকার উপরে দীর্ঘমেয়াদে আস্থা রাখলে বা বাজি ধরলে ভুল হবে না, এরকম একটি কথা তিনি বলেছেন। জি, হ্যাঁ, না উনি যেটা বলেছেন যে এখানে এখন তো বিশ্ব ব্যবস্থায় আগের মতো স্নায়ু যুদ্ধ নাই, যে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের যে অরবিট বা কক্ষ। কিন্তু এখন যেটা হইলো যে চায়না কি তারা সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। সফরের ঠিক আগের দিন আমেরিকার রাষ্ট্রদূতের এরকম একটি সফরের এটিকে ইঙ্গিতপূর্ণ মনে হয় কিনা? ইঙ্গিতপূর্ণ না, এটা আমি বলি, এটা সফরের আগের দিন আর পরের দিন না, এটা তাদের স্থায়ী পলিসি। এই যে চুক্তিটা হইলো আমেরিকার সাথে, সেখানেও তারা আছে। ওরা চায় যে আমরা যেন চায়নার দিকে খুব বেশি ঝুঁকে না পড়ি। তো এইটা ওনারা যেটা চায় সেটা ওনাদের ইন্টারেস্টে চায়। আমরা যখন একটা সম্পর্ক নির্ধারণ করি, আমাদের দেশের বৈদেশিক সম্পর্কের প্রধান বক্তব্যটা কি? যে একটা জাতীয় স্বার্থ রক্ষা করা। পৃথিবীর সব দেশে এটা কি বলে, সবার আগে বাংলাদেশ, নাকি? হ্যাঁ, বাংলাদেশ ফার্স্ট। তো এটা সব দেশেরই নীতি, যে যার যার ন্যাশনাল ইন্টারেস্ট রক্ষা করা। তা আমরা এখন পর্যন্ত গবেষণা করে এই স্বাধীনতার পরবর্তী 50-55 বছরে যেই সরকারি ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সামরিক সরকার, প্রত্যেকে এটা বুঝে দেখছে যে প্রত্যেকটা দেশের সাথে আমাদের একটা ব্যালেন্স সম্পর্ক রাখতে হবে। তো সেখানে চায়নাকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই, যেহেতু আমরা সমরাস্ত্রের একটা বড় অংশ ওখান থেকে আমদানি করি, প্রযুক্তিটা আমরা পাই, এবং আমাদের ব্যবসা বাণিজ্য গ্রোয়িং, কারণ ওখানে এখানে বিনিয়োগ এখানে যদি করে কর্মসংস্থান হবে, তারপরে তারা অনেক সহায়তা করে নানাভাবে। তো এইসব, এবং সবচেয়ে বড় কথা আমাদের ইম্পোর্টের বিরাট অংশ চায়না থেকে এটা সস্তায় আসে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ওনারা এই জিনিসটাকে তারা অতটা খারাপভাবে দেখে না, ব্যবসা বাণিজ্য বিনিয়োগটাকে। কিন্তু তাদের সবচেয়ে একটাই আপত্তির জায়গা যে সিকিউরিটি কোঅপারেশনটা আমাদের যেটা আছে, মানে সামরিক সরঞ্জাম ক্রয় করার ক্ষেত্রে এই জায়গাটাতে তাদের আপত্তি থাকে। এই জায়গাটায় তারা বলে যে আমাদের দেশের আমেরিকার সরঞ্জাম যেন আমরা কিনি, কিন্তু আমেরিকার সরঞ্জাম তো অনেক হাই প্রাইস, এক্সপেন্সিভ। জি, মাসুদ করিম, আমি আসবো এই জায়গাটাতে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন রিয়াজুল ইসলাম, সাবেক সিনিয়র সহসভাপতি বায়রা। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি নিশ্চয়ই শুনছিলেন আমাদের আলোচনা। আমরা মূলত প্রধানমন্ত্রীর যে মালয়েশিয়া এবং চায়না সফর, সেগুলো নিয়েই কথা বলছিলাম। ছোট্ট করে একটু, আমি খুব বেশি বড় করব না, আপনার প্রত্যাশার জায়গাটা যদি বলতেন, অথবা এই বিষয়ে যদি একটু বলতেন যে বিশেষ করে মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে, এই ব্যাপারে আপনি কি বলতে চান? আসসালামু আলাইকুম, চ্যানেল দর্শক বৃন্দকে শুভেচ্ছা। আপনি একটা অত্যন্ত সমালোচিত প্রশ্ন করেছেন। আমাদের আমাদের দেশের যে অর্থনীতির মূল চালক আমাদের জনশক্তি রপ্তানি, দুর্ভাগ্যবশত এই সেক্টরটা বর্তমানে টোটালি মুখ থুবড়ে পড়ে আছে। জি, শুনতে পাচ্ছি, বলুন। বিগত সরকারের কাছে, তত্ত্বাবধায়ক সরকারের কাছে, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে, ডক্টর ইউনূসের নেতৃত্বে, ওনার যে বিশাল একটা বিশ্বব্যাপী জনপ্রিয়তা ছিল, আপিল ছিল। জি, তো সেই ব্যাপারে আমরা অত্যন্ত মর্মাহতভাবে বলছি যে আমাদের সেক্টর কোনোভাবে বেনিফিট হই নাই। আমরা শুনতে পাচ্ছি, আপনি বলতে থাকুন। এবং যে প্রত্যাশা নিয়ে আমরা মালয়েশিয়ার সরকার প্রধান এসেছিলেন,
তো সেটা কোনো রকমের অগ্রগতি হয় নাই। তো আনন্দের সাথে আমরা যেটা পরিলক্ষিত করলাম যে আমাদের মাননীয় বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রী বর্তমানে মালয়েশিয়াতে রয়েছেন এবং উনি এই সেক্টরটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে উনি বিবেচনা করেন। আপনারা জেনে থাকবেন যে মালয়েশিয়া পৃথিবীর বাংলাদেশে যে যারা অভিবাসন নিয়ে যান তাদের অন্যতম প্রধান ডেস্টিনেশনের একটি। জি, রিয়াজুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আপনি সঙ্গে থাকবেন, আমরা নিশ্চয়ই সুযোগ পেলে আবার আপনার কাছে আসার চেষ্টা করব। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমি একটু শরীফুল হাসান আপনার কাছে আসি। যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, মাসুদ করিম বলছিলেন যে চায়না সফরের গুরুত্বটা আসলে কতটা প্রধানমন্ত্রীর, এবং একই সাথে চায়নার বিনিয়োগ, কূটনৈতিক সম্পর্ক, এই বিষয়গুলো রয়েছে। এবং যে কথাটি বলছিলাম যে প্রধানমন্ত্রীর সফরের আগের দিন আমেরিকার রাষ্ট্রদূতের যে মন্তব্য, এই পুরো বিষয়টাই আপনি কিভাবে দেখেন? না, আপনি আসলে বর্তমান বিশ্বে আপনি চায়নাকে তো আসলে উপেক্ষা করতে পারবেন না, যেমনটি আপনি উপেক্ষা করতে পারবেন না যুক্তরাষ্ট্রকে, যেমনটা আপনি উপেক্ষা করতে পারবেন না আপনার প্রতিবেশীকেও। তো একটা ভারসাম্যপূর্ণ সম্পর্কটা আসলে রাখা উচিত। কিন্তু আপনি যদি চায়নার দেখেন, আসলে পৃথিবীর বহু দেশ, আপনি আমেরিকার বলতে হয় না আমেরিকা ফার্স্ট, চায়নার বলতে হয় না চায়না ফার্স্ট। ও যেখানে ঢুকে ওইখান থেকে ব্যবসা করে ঢুকে। চায়না যদি বাংলাদেশে ঢুকে, ও যদি এখানে 2 বিলিয়ন বিনিয়োগ করে, ওইখান থেকে নিয়ে যাবে আপনার 35-36 বিলিয়ন। আপনি দেখেন আমাদের বাংলাদেশের মানে যেখান থেকে আমরা সবচেয়ে বেশি আমদানি করি সেই দেশটা হচ্ছে চায়না। আমাদের আমদানির আপনি শিল্প যন্ত্রপাতি ফোন টোন মিলে প্রায় 36%, 25-26 বিলিয়ন বোধহয় আমরা আমদানি করি। বিনিময়ে আমরা রপ্তানি করি চায়নায় কত? 1 বিলিয়নের কাছাকাছি। আর আমাদের এখানে চায়নার মোট বিনিয়োগ কত? সর্বশেষ প্রধানমন্ত্রীর সময় যা শুনেছি একটা 2 বিলিয়নের কাছাকাছি একটা হতে পারে। যদি আপনি দেখেন, চায়না আসলে মূলত বাংলাদেশ থেকে দেয় খুব কম। চায়না যেখানে ঢুকো ব্যবসা করতে, বাংলাদেশে আপনি দেয় কারা যদি আপনি হিসাব করেন, জাপান, আপনি বাংলাদেশে একটা অকৃত্রিম বন্ধু একদম আমাদের দিয়ে, যে এরকম দেয়ার দেশ বাংলাদেশে আপনি খুব পাবেন না। নেয়ার দেশ আছে। এখন আপনি নেয়ার ক্ষেত্রে আপনি ধরেন আপনার দেশকে, সেটা প্রতিবেশী হোক বা চায়না হোক বা যুক্তরাষ্ট্র হোক, আপনি কতটুকু দেবেন? এই 55 বছরে সত্যি সত্যি বাংলাদেশটাকে প্রথম রাখা, বাংলাদেশের নাগরিক, দেশের স্বার্থ, মানে আপনি এই দেশে কাউকে আপনি দেখবেন অতি ভারত, কাউকে অতি পাকিস্তান, কাউকে অতি আমেরিকান, কাউকে অতি দেখতে চায়নাপন্থী। তো দিন শেষে বাংলাদেশের স্বার্থটাকে আমরা রক্ষা করতে পেরেছি। আপনি যদি দেখেন 3-4 দশক আগেও চায়নার বার্ষিক আয় প্রবৃদ্ধি জিডিপি বাংলাদেশের চেয়ে কম ছিল। এখন আপনি চায়না সেখানে কোথায় চলে গেছে? এই জায়গাগুলোতে আসলে আমার কাছে মনে হয় আমরা এই যে সবার আগে দেশ, মানে আমাদের বলতে হয়, আমাদের অনেকের অভিধানে বাংলাদেশ ফার্স্ট লাগাতে, অনেকের নামের আগে অনেক টাইটেল লাগাতে হয়, অনেক কিছুর আগারে, কারণ আমাদের ঘাটতি আছে। তো এই ঘাটতি আছে বলে আমরা নানান নাম দিই। মানে কাগজে কলমে যদি আপনি বলেন, প্রধানমন্ত্রী আসলে প্রথম যেটা মাসুদ ভাই বলেন, আসলে উনি চায়নায় সফর করছেন, মূলত মালয়েশিয়া হয়ে যাচ্ছেন। কিন্তু আপনি এই চায়না থেকে কতটুকু নেবেন, কতটুকু দেবেন, আমি যতটুকু জানি তিস্তা প্রকল্প নিয়ে সেখানে আলোচনা হবে, অবকাঠামো বা বিনিয়োগ নিয়ে আলোচনা হবে। কিন্তু আমি মনে করি একটা ভারসাম্যপূর্ণ কূটনীতি, দেশ সবার আগে স্বার্থ রাখাটা হচ্ছে খুব জরুরি। আপনি এই মুহূর্তে চায়নাকে নিয়ে মানে বিশ্ব ব্যবস্থা ভয়ের কারণ হচ্ছে তার প্রযুক্তি আপনার এমনভাবে ছড়িয়ে গেছে, তার ক্যামেরা, এআই সমস্ত কিছু, বলা হয় যে সার্বক্ষণিক সমস্ত ডেটা আপনার সে নিয়ে যাচ্ছে। তো এইরকম একটা সংকটে আমি মনে করি যে আমাদের তথ্য প্রযুক্তি জায়গাগুলোতে বোঝা, আমরা আমাদের দেশটাকে কী করে স্বার্থ রাখবো। আপনি সব জায়গায় সবার সাথে সম্পর্ক রাখেন, আমাদের পরস্পর মূলনীতি যেটা আমাদের সংবিধানই আছে সেটা রাখেন, তো সত্যি সত্যি যেন বাংলাদেশ দেশের স্বার্থ, দেশের বিনিয়োগটা যেন আমাদের। শরীফুল হাসান, আমরা একটি ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। এই বিষয় নিয়ে তো আমাদের আলোচনা চলবে, আগামী কদিনেও এই বিষয়ে আলোচনা করতে হবে। আমরা একটু আরেকটি বিষয়ে যেতে চাই, সেটি হচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের মন্তব্য ঘিরে শনিবার সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। দুঃখিত, এটি শনিবার নয়, রবিবার। এবং বাজেটের ওপর সাধারণ আলোচনায় হান্নান মাসুদ অভিযোগ করেন প্রধানমন্ত্রী বিরোধী দলকে নিয়ে অসত্য তথ্য দিয়েছেন। তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান সরকারি দলের এমপিরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল বিতর্ক হয়েছে। আমরা এই সংক্রান্ত একটি প্রতিবেদন একটু দেখে আসবো। কারণ আলোচনা অব্যাহত রয়েছে। প্রস্তাবিত বাজেটের উপর রবিবার জাতীয় সংসদে শুরু হয় সাধারণ আলোচনা। তবে অর্থনীতি ও বাজেটের গণ্ডি ছাড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে প্রধানমন্ত্রীকে নিয়ে করা একটি মন্তব্য। বিভিন্ন ভাষণে গিয়ে অসত্য তথ্য দিয়ে বলেন প্রধানমন্ত্রী বিভিন্ন সময় জনসভায় বিরোধী দল সম্পর্কে অসত্য তথ্য উপস্থাপন করেন বলে অভিযোগ করেন এনসিপির সংসদ সদস্য হান্নান মাসুদ। প্রধানমন্ত্রী দাঁড়ায় যখন বলে আপনারা সবাই জমিদার। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে।
Welcome to Salt Bay. আর যারা ঋণদার নাই এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন মাননীয় স্পিকার। এই মন্তব্যকে ঘিরে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। সবাই একটু ধৈর্য সহকারে বসি আমরা প্লিজ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী সম্পর্কে অসত্য বক্তব্য দেয়া হয়েছে দাবি করে এর কড়া প্রতিবাদ জানান বিএনপির সংসদ সদস্যরা। সেই অংশটুকু দয়া করে আপনি এক্সপান্ড করবেন, কারণ আমাদের সংসদ নেতার বক্তব্য সম্পর্কে কোনো অসত্য বক্তব্য এখানে মেনে নেওয়া যাবে না। এটাতে আমরা খুবই ক্ষুব্ধ, কারণ আমাদের নেতা উড়ে এসে নাই। এই সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করার অধিকার সবার রয়েছে। অন্যদিকে সংসদের ভেতর ও বাইরের রাজনৈতিক বক্তব্যকে আলাদা করে দেখার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মাননীয় সংসদ নেতার কথা যদি বলেন প্রধানমন্ত্রীও ভুল করতে পারেন, ওনার বক্তব্যের সমালোচনা করার অধিকারও বিরোধী দলের আছেন। বাইরের কোনো বিষয়কে টেনে এখানে এনে এক্সপান্স করা বা বক্তব্য দেওয়া কোনোটাই যেন এলাও না করা হয়। বিতর্কের এক পর্যায়ে আব্দুল হান্নান মাসুদ আবারও বক্তব্য দেওয়ার সুযোগ চাইলে ডেপুটি স্পিকার তাকে সংসদীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। হান্নান মাসুদ, দয়া করে বসুন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। সব পক্ষের বক্তব্য শোনার পর বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ডেপুটি স্পিকার। আমরা সবকিছু বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিব। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা। আমরা দেখছিলাম প্রতিবেদনটি এবং হান্নান মাসুদ সংসদ সদস্য, তার বক্তব্যকে ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা আজকে ছিল সংসদে। আমরা আলোচনা করব বিষয়টি নিয়ে, তার আগে একটি ছোট্ট বিরতি নেব। বিরতি থেকে ফিরে আমরা বিষয়টি নিয়ে কথা বলবো। নির্বাচিত খবরে আবারও ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সাথে থাকবেন। আবারও স্বাগত। নির্বাচিত খবরে আমরা বিরতিতে যাওয়ার আগে একটি প্রতিবেদন দেখছিলাম। সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদ সদস্য হান্নান মাসুদের বক্তব্যের পর এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে এবং সরকার দলীয় যারা সংসদ সদস্য রয়েছেন তারাও প্রতিক্রিয়া জানান অথবা তার যে বক্তব্য সেটি এক্সপান্স করার জন্য স্পিকারকে অনুরোধ জানান। একটু আমি আসি মাসুদ করিম, প্রথমে যেই প্রশ্নটি, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদ সদস্য হান্নান মাসুদের এই বক্তব্যটি একটি রাজনৈতিক কৌশলও হতে পারে বলে মনে করেন কিনা, যে যেহেতু প্রধানমন্ত্রী নেই এই সময় যদি এই বিষয়গুলো তোলা যায় তাহলে এক ধরনের একটি পরিস্থিতি হয়তো তৈরি করে, এটি রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে কিনা? ধন্যবাদ। আপনি ডেপুটি স্পিকারের শেষ লাইনটা শুনেছেন যে উনি বললেন যে এটি শাহবাগ নয়, এটি সংসদ, এটা একটা জাতীয় সংসদ। আমরা তো জাতীয় সংসদ, আমি বহু বছর ধরে এটা কাভার করা বা এগুলি, আমাদের যখন 91-এর সংসদ খুব উত্তাপপূর্ণ সংসদ, সেগুলিতে আসলে সংসদটা আর পল্টন ময়দান বা এক না, সংসদের ভাষাটা। এবং এখানে দেখা যাচ্ছে যে এই সংসদে অনেক মাননীয় সংসদ, সবাই না, অনেকেই আছেন যে যারা সংসদের রীতিনীতি, রেওয়াজ এগুলি ওনারা হয়তো সেইভাবে প্র্যাকটিস করার মতো মানে জেনে শুনে আসেন নাই, যে কারণে দেখা যাচ্ছে যে প্রায় একটা বিপত্তিকর ব্যাপার হয়ে যায়। সংসদটা হইল যে আপনার এই পল্টনের বক্তৃতা এবং সংসদের বক্তৃতা, কারণ আপনার সামনেই সরকারি দল আছে, আপনার সামনেই বিরোধী দল আছে, সেখানে কিন্তু একটা আর্গুমেন্টাল, আপনি শুধু বিশাল করে আমাদের দেশে যে সঞ্জীব সেনগুপ্ত কিংবা সালাউদ্দিন কাদের চৌধুরী যারা স্ট্রং সংসদ পার্লামেন্টারিয়ান ছিলেন, তারা কিন্তু এই যে গলা চেঁচায় বক্তব্য দেওয়া না, তারা কিন্তু এটা আর্গুমেন্টাল, এটা তারপরে ওই যে বই পুস্তক নিয়ে যেতেন, ওই যে কোন সংবিধানের কোন ধারায় কী আছে, এখানে কিছুটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে এরকম ভাব আছে যে উনি কিছুটা সংসদীয় ল্যাঙ্গুয়েজ। তো এখানকার এই যে হান্নান মাসুদ মাননীয় সংসদ সদস্য, উনি তো একেবারে জুনিয়র, তো উনি যেটা ভাষাগুলি আসলে কি আমাদের সংসদে প্রধানমন্ত্রী হোক আর যেই হোক, মানে সমালোচনা তো অবশ্যই গণতান্ত্রিক সংস্কৃতি আছে, কিন্তু কথাটা হলো যে এটা কনস্ট্রাকটিভলি এটার কোন অর্থে ব্যবহার করা হয়েছে সেটা একটা। আর একটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী এখন একটা বিদেশ সফরে আছেন, এই সময়টায় ওনার সমালোচনা করার মাধ্যমে তো এটা সামনাসামনি সমালোচনাটা হইল না, কেন ওনার অনুপস্থিত। কারণ একটা পার্লামেন্টে একটা রেওয়াজ আছে যে পার্লামেন্টে কিন্তু সংসদ সদস্য কেউ আমার বিরুদ্ধে কথা বলতে পারবে না, কারণ আমি তো সেখানে নাই, এটা কিন্তু রেওয়াজ আছে। তো সেটা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সেটা প্রযোজ্য।
এনিওয়ে যাই হোক, আমরা আশা করব যে সংসদটা আমাদের গণতান্ত্রিক চর্চার কেন্দ্রবিন্দু হবে, এবং সেই গণতান্ত্রিক চর্চা বলতে বোঝায় সরকারের গঠনমূলক সমালোচনা। এবং এখানে প্রধানমন্ত্রী অসত্য তথ্য দিয়েছেন, আবার ওনারা বলতেছে যে প্রধানমন্ত্রী সম্বন্ধে অসত্য তথ্য দিয়েছেন। এগুলি ফ্যাক্টসগুলি তো চেঞ্জ করা যায় না। অনেক কিছু হ্যাঁ আপনি সমালোচনা করতে পারেন দৃষ্টিভঙ্গির, যেগুলি তথ্য যেটা সেটা নিয়ে আসলে এগুলি আসলে আমার মনে হয় যে ডেপুটি স্পিকার ঠিকই বলেছেন যে জিনিসগুলি তারা আবার পর্যালোচনা করে দেখা উচিত, যে জিনিসটা আমাদের সংসদীয় কালচারের সঙ্গে যায় না সেগুলি এক্সপান্স করা উচিত। এবং একই সঙ্গে আমার মনে হয় যে একটু সংসদীয় প্র্যাকটিসের ব্যাপারে এখানে অনেক সিনিয়র সংসদ সদস্য আছেন সরকারি দলে এবং বিরোধী দলে, তারা এই বিষয়গুলি নতুন যারা আছেন তুলনামূলকভাবে তাদের সঙ্গে এই বিষয়গুলি পর্যালোচনা করে যাতে এগিয়ে নিয়ে যাবেন। শরীফুল হাসান, একই বিষয় একটু আপনার কাছে আসি, যেটি হচ্ছে যে এই সংসদের রেওয়াজের যে কথা বলছিলেন মাসুদ করিম, অথবা সংসদের যে নিয়ম রয়েছে, কিছু রীতিনীতি রয়েছে, সেই বিষয়গুলো এবারের সংসদে আপনি কতটা মানা হচ্ছে, যে বা যারাই হোক, অথবা কতটা মানছেন বলে আপনি দেখতে পাচ্ছেন? এইবারে সংসদ বলে কথা না, আপনি সবসময় যদি দেখেন আমাদের সংসদে যে ভাষা বা যে মানে প্রতি মিনিটে লাখ টাকা খরচ করে আসলে সংসদে যে আলোচনা, সেটা কতটুকু প্রোডাক্টিভ, কতটুকু জাতির জন্য উপকারে আসে, সেই আলোচনাটা আমাদের দেখা উচিত। বিশেষ করে আপনি যেটা মাসুদ ভাই বললেন, আপনি কিছু জিনিস আমাদের মনে রাখা উচিত। দেখেন, মত প্রকাশের স্বাধীনতা খুব জরুরি সংবিধানের মধ্যে, কিন্তু কাউকে অশ্রদ্ধা, কাউকে মানে একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী সবার প্রধানমন্ত্রী। আপনি যদি দেখেন প্রধানমন্ত্রীকে নিয়ে, এমনকি প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে অনলাইনে অফলাইনে আপনি যে ধরনের শব্দ চয়ন যা দেখবেন, এই যে মানুষের প্রতি যে মানুষের রেসপেক্টে শ্রদ্ধার যে ভীষণ অভাব, আপনি সংসদে কোন ধরনের কথা বলছেন সেগুলো তো বাচ্চারাও দেখে, তো তার তো একটা ইম্প্যাক্ট পড়ে। আমার কাছে মনে হয় সংসদীয় রীতিনীতি বিধি এইটুকু একটু কমন জানা উচিত, যে সংসদে যিনি উপস্থিত থাকেন না তার অনুপস্থিত তাকে নিয়ে কথা বলা যায় না। আমার কাছে মনে হয় হ্যাঁ, আইন কানুন বিধি জরুরি, কিন্তু রাজনৈতিক সংস্কৃতিটা যদি দেখেন, একটা দেশের যদি রাজনৈতিক সংস্কৃতি হয় সারাক্ষণ আপনি একজন একজনকে আক্রমণ, ঘৃণা, গীবত, প্রতিহিংসা, সেইখান থেকে আপনি সেই সংসদ থেকে খুব ভালো যে আশা করবেন তা না। আমাদের মানে আমি বলবো না যে আমাদের সংসদগুলো এই জাতিকে খুব বেশি কিছু দিতে পেরেছে। সংসদীয় ভাষা তো আপনি যদি দেখেন, খুব বেশি লোক নাই যারা আপনার সংসদের ভাষণটা শুনে আপনি মুগ্ধ হতে পারেন। শরীফুল হাসান, আমার হাতে সময় একদম কম, আমাকে আরেকটু ছোট্ট করে একটু ভিন্ন প্রসঙ্গে আমি যেতে চাই। আমি একটু যুক্ত করে নিতে চাই আমাদের সাথে গাজী আব্দুর রশিদ, সিনিয়র সাংবাদিক, রেডিও তেহরান, আমাদের সাথে যুক্ত আছেন। যেই বিষয়টি তা হচ্ছে যে আমরা যেটি জানি যে সুইজারল্যান্ডে আজকে বৈঠক হয়েছে আমেরিকা এবং ইরানের, প্রথম দফার আলোচনা হয়েছে যে শান্তি চুক্তিটি আসলে তারা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন, সেটি নিয়ে আসলে সেটি কিভাবে কাজ করবে, কিভাবে কি করা হবে, সেটি নিয়ে আলোচনা হয়েছে। এবং এর মধ্যে কিন্তু আবার আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তিনি কিন্তু আবার হুমকিও দিয়েছেন যে ইরানের যারা সহযোগী সংগঠন আছে তারা যদি হামলা টামলা বন্ধ না করে তাহলে কিন্তু তারা আবার হামলা করবে, এবং লেবানন এখানে একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। পুরো বিষয়টি নিয়ে গাজী আব্দুর রশিদ, আপনি যদি একটু বলতেন যে ইরান আমেরিকার এই বৈঠকে আসলে কতটা আশাবাদী হওয়ার সুযোগ রয়েছে, নাকি নেতানিয়াহু চাইলেই আবার কিছুদিন পরে কোনো একটা কিছু ঘটিয়ে পুরো বিষয়টাকে অন্যরকম করে ফেলতে পারেন, অথবা আমেরিকার পক্ষ থেকে, ইরানের পক্ষ থেকে যে কোনো একটা ঘটনার প্রেক্ষিতে দেখা যাবে যে পুরো পরিস্থিতি বদলে গেছে, যার জন্য বৈশ্বিক পরিস্থিতি, যার জন্য আমরা প্রত্যেকে আসলে ইফেক্টেড হব, যদি বলতেন। ধন্যবাদ আপনাকে, এবং চ্যানেল ওয়ানের সঙ্গে যে সমস্ত দর্শক মন্ডলী আছে বিশ্বজুড়ে, সবাইকে স্বাগত। আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন। যে বিষয়টি হচ্ছে সুইজারল্যান্ড যে বৈঠক, সেই আচ্ছা, গাজী আব্দুর রশিদের সংযোগটি সম্ভবত আমরা ঠিকমতো পাচ্ছি না। আমরা পরবর্তীতে নিশ্চয়ই ওনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব, যদি সুযোগ পাই। আমরা আলোচনাটি বরঞ্চ এখানেই করি। আসলে মাসুদ করিম, আপনি যদি একটু ছোট করে বলতেন যে এতে কি আসলে আশাবাদী হওয়ার মতো কোনো কিছু দেখছেন আপনি, নাকি আপনার মনে হয় যে কিছুদিন পরে আবার এই পুরো যে আয়োজন সেটি ভণ্ডুল হয়ে যেতে পারে? আপনি বলতে থাকুন, আমি একটু আমি যেটা মনে করি যে গাজী ভাইয়ের কাছে শুনলে, মানে রশিদ ভাইয়ের কাছে শুনলে ভালো হতো, উনি যেহেতু তেহরানে ওখানে ছিলেন। তো আমার যেটা বক্তব্য সেটা হলো যে এটা একটা কৌশল, মানে এই ধরনের আলাপ আলোচনা এই ধরনের হয়, কিন্তু এখন যেহেতু কূটনৈতিক টেবিলে এই আলোচনাটা চলে গেছে, এখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নাই। এখানে হয়তো ট্রাম্প হুমকি দিচ্ছেন বা
এখানে ইসরায়েল হুমকি দিচ্ছে বা ইরানও কথাবার্তা বলছে, আবার শুনলাম যে হরমুজ আবার বন্ধ হয়ে গেছে। জি। তো এইসব দিক থেকে আমি মনে করি এগুলি নানা রকম কৌশল। তবে আমার মনে হয় না যে এটা আবার একটা ইমিডিয়েটলি এটা গড়াবে, যেহেতু অনেকগুলি কমপ্লেক্স ইস্যু, সেটা সমাধান করতে হবে। ইরানেরও এরকম 10-12টা ইস্যু আছে, আমেরিকারও ইস্যু আছে, আর এখানে সবচেয়ে ডিস্টার্বিং হলো ইসরায়েল। ওরাই হইলো এখানকার সবচেয়ে মানে নিয়ম কানুন না মেনে এসব কাণ্ডগুলি করতেছে। সুতরাং এগুলিতে ঘোরা হাত দেওয়া দরকার। বিশেষ করে এখানে যদি প্যালেস্টাইন রাষ্ট্রটাকে যদি তারা স্বীকৃতি দিত, মানে ইস্ট জেরুজালেমকে ক্যাপিটাল করে এটা স্বাধীন এবং সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র গড়ে তোলার মাধ্যমে এখানকার মধ্যপ্রাচ্যের সমাধান হতে পারত। এবং সেটা গড়ে তুলতে হবে 1968 সালের আগের যে বসতি যেটা ছিল ম্যাপ, সেটাকে মানে ধরে করতে। সেই সুযোগ বা সম্ভাবনা কি আপনি দেখেন কিনা? আমি সেই সুযোগ সম্ভাবনা আমি উড়িয়ে দেব না এখনই। আমি বলতে বর্তমান বাস্তবতা এখনই যেটা হয়ে যাবে সেটাও না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এটা না হওয়া পর্যন্ত এই সংকটের কিন্তু মানে স্থায়ী সমাধান হয়ে। জি, ধন্যবাদ। আমরা একটু দেখে নিতে চাই এই পর্যায়ে যে অনলাইন নিউজ পোর্টালগুলোতে আসলে কি কি সংবাদ রয়েছে। আমরা একটু যদি যাই, প্রথমেই এখানে আছে প্রথম আলো। প্রথম আলোতে আমরা দেখতে পাচ্ছি ব্রিটেনে পুলিশের কাছে হাসনাত সহ সঙ্গীদের বিরুদ্ধে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ, এখানে একটি সংবাদ দেখতে পাচ্ছি। নারায়ণগঞ্জে বিএনপির সংসদ সদস্যের ছেলের বিরুদ্ধে বড় শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ, আরও একটি সংবাদ দেখতে পাচ্ছি। এবং এখন সব জায়গাতে একটি বড় অংশ জুড়ে ফুটবল বিশ্বকাপের খবর রয়েছে, যেটি খুব স্বাভাবিক। এবং আমরা যদি দেখি, যেটি নিয়ে আলোচনা করছিলাম, যে ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ কেন ব্যর্থ হলো, নানা ধরনের নিউজ রয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, এনসিপি সংসদ সদস্য হান্নান মাসুদের বক্তব্য ঘিরে সংসদ বিতর্কে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। একটু বিবিসি বাংলায় যেতে চাই, বিবিসি বাংলাটা একটু দেখে নেব। স্টারবার পদত্যাগ করতে যাচ্ছেন বলে ট্রাম্পের স্ট্যাটাস, সম্প্রতি কথা হয়নি বলে জানালো ডাউনিং স্ট্রিট। বিতর্কিত বক্তব্যের অভিযোগে প্রত্যাহার খুলনার পুলিশ কর্মকর্তা, ঠিক কি ঘটছে? বিবিসি বাংলার বিশ্বকাপ নিয়ে প্রতিবেদন রয়েছে। এবং সুইজারল্যান্ডে আমেরিকা ইরান আলোচনা শুরু হয়ে গেছে অলরেডি, এই হচ্ছে বিষয়। এখানে বেশ কিছু জিনিস রয়েছে। আরেকটি বিষয় রয়েছে এখানে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশ জুড়ে পুলিশের সতর্কতার কারণ কি, এরকম একটি প্রতিবেদন তারা করেছে। নিশ্চয়ই আমরা সময় পেলে ছোট করে আলোচনা করার চেষ্টা করব। আমরা আরেকটি অনলাইনে যেতে চাই, যুগান্তরে দেখি কি রয়েছে। যুগান্তরে ফুটবল, কিছুক্ষণ পরে লস, আচ্ছা খেলার একটি সংবাদ রয়েছে। 11 মাসে রাজস্ব আদায় 3,60,000 কোটি টাকা, যেটি দেখতে পাচ্ছি আমরা। 24-এর গণহত্যায় 7 মামলায় 13 জনের মৃত্যুদণ্ড, সংসদে আইনমন্ত্রী। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, আমেরিকার সঙ্গে লেবানন সরকারের আলোচনার তীব্র বিরোধিতা হিজবুল্লাহর। এবং আরও একটি নিউজ যেটি আছে, এমপি পুত্র যুবদল নেতা আটক, হান্নান মাসুদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা। এগুলো বেশ কিছু বিষয়, এগুলোই আসলে আমরা যেগুলো আলোচনা করছিলাম সেই বিষয়গুলো আসলে গুরুত্ব পাচ্ছে। আমরা আরও একটি অনলাইন দেখে নিতে চাই, সমকালে কি আছে। সৌদিকে উড়িয়ে শক্তির জানান দিল স্পেন, কিছুক্ষণ আগে খেলাটা শেষ হয়েছে। আমি সবশেষ দেখেছিলাম 4টি গোল হয়েছে, এরপরে আমি জানি না আসলে আরো গোল হয়েছে কিনা। স্পেন 4টি গোল দিয়েছে। চাঁদাবাজির অভিযোগ, নারায়ণগঞ্জের এমপি মান্নানের ছেলে আটক, এটি আসলে এখন সব জায়গাতে আমরা দেখতে আলোচনা চলছে। এবং আমেরিকা ইরানের বৈঠক নিয়ে সেটিও আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় যেখানে এটি আমরা দেখতে পাচ্ছি, 11 মাসে রাজস্ব আদায় 3,60,000 কোটি টাকা। আরেকটি অনলাইন আমরা একটু দেখে নিই, সেটি হচ্ছে মানব জমিনে বিশ্বকাপ নিয়েই আসলে সেখানে শিরোনাম রয়েছে। হান্নান মাসুদের বক্তব্য এখানে জায়গা পেয়েছে। একই সাথে আমরা যদি দেখি, এখানে আসলে খেলার অনেক সংবাদ আমরা দেখতে পাচ্ছি, অনেক খেলার সংবাদ। খুব স্বাভাবিকভাবেই মালয়েশিয়ায় বাংলাদেশি কমিউনিটির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, প্রবাসীরা একসঙ্গে 2টি দেশকে গড়ে তুলছেন, এবং সেখানে তিনি আরও অনেক কথা বলেছেন। আমরা প্রতিবেদনটি দেখেছিলাম, এই ছিল কিছু বিষয়। এবং ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের প্রধানমন্ত্রী, এমন একটি সংবাদও আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ছিল অনলাইনে যা সংবাদগুলো ছিল আমরা দেখলাম, আমরা যেগুলো নিয়ে আলোচনা করছিলাম। এবং আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, শরীফুল হাসান এবং মাসুদ করিম, আজকে এই সময়ে আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদের নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা হবে। আজকের মতো এখানেই শেষ করছি, কাল আবারও দেখা হবে। শুভরাত্রি।